মাদক ব্যবসা ছেড়ে দেয়া মিরপুরে পুলিশের হামলায় নিহত হন চা দোকানদার বাবুল, অভিযোগ স্থানীয়দের। মাদক বিক্রি করা রাজি না হওয়াতে আমার বাবার এই পরিণতি আজকে। ব্যবসা ছাইরা দিয়ে হয় দোকানদারি নিছে, পুলিশের সহযোগিতাই তো এরা ব্যবসা করছে। পারুলির মাল বিক্রি করতো কিন্তু বেচে না বলিয়ে তো এই যে সেই জন্য এই কারণটা এই ঘটনা সমাজের জন্য অশনি সংকেত মত বিশ্লেষকদের। রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো ওই সমাজ, ওই ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। পুলিশের তদন্ত প্রতিবেদন জমা আজ। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুর সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণমাধ্যমে আলোচিত কয়েকটি ছাড়া অধিকাংশ শিশু হত্যা মামলারই নেই কোনো অগ্রগতি। বাড়ছে এ ধরনের ঘটনা, নিয়ন্ত্রণে আলাদা টাস্কফোর্স গঠনের তাগিদ। ভেজাল ও নিম্নমানের ওষুধে বাজার সয়লাভ, বারবার অভিযানের পরও চলছে এই অপতৎপরতা, প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কাতার। 2 বছরের মধ্যে 3 লাখের বেশি শ্রমিক নেওয়ার আশ্বাস জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। অবকাঠামো উন্নয়ন ছাড়াই সিলেটে 73টি নিম্ন মাধ্যমিক স্কুলে পাঠদান চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়ে, শিক্ষার মান ব্যাহত হওয়ার আশঙ্কা। এবং রেলওয়ের বহরে যোগ হচ্ছে প্রায় 300 নতুন বগি ও 70টি ইঞ্জিন। বাড়বে যাত্রী পরিবহন ক্ষমতা, কমবে লোকসান, আশা রেল কর্তৃপক্ষের। মাদক ব্যবসা ছেড়ে আসার কারণেই প্রাণ দিতে হয় চা দোকানদার বাবুল মাতুব্বরকে। মাদক ব্যবসায়ীদের অত্যাচার থেকে বাঁচতে পুলিশের কাছে নিরাপত্তাও চেয়েছিলেন তিনি, তবে পুলিশ তাকে সহায়তা না করে উল্টো পুরনো ব্যবসায় ফিরে যেতে বলে, আর এতে সম্মতি না দেওয়ায় পুলিশের হামলায় প্রাণ দিতে হয় তাকে, এমন অভিযোগ স্থানীয়দের। সমাজবিজ্ঞানীরা বলছেন এ ধরনের ঘটনা সমাজের জন্য অশনি সংকেত। রিপোর্ট করছেন ইজাদ শৌমিক। স্বজন হারানোর বেদনায় এ কান্না কয়েকদিন ধরে দেখছে গণমাধ্যম। রাজধানী শাহালি থানার গোদারাঘাটের ফুটপাতে নিজের চায়ের দোকানে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বান ইউনিটে মৃত্যুবরণ করেন বাবুল মাতবর। এই ঘটনায় স্বজন ও এলাকাবাসীর অভিযোগের তীর পুলিশ ও স্থানীয় এক মাদক ব্যবসায়ীর দিকে। পারুলি বেগম আমার বাবাকে হুমকি দিচ্ছে, তোর শেষ দেখে নেব। মাদক বিক্রি করা রাজি না হওয়াতে আমার বাবার এই পরিণতি আজকে। আমার বাবা বলছে আমি এর ভেতরে জড়াবো না, আমার মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে। যা দেখি কি বাবুলার মানে গায়ে কিছুই নেই, মানে পুড়ে গেছে। পুলিশে তো মানে জনগণের ভিড়তেই দেয় না। আগুন টাগুন নেবে আর পোলাইলে পরে পুলিশ গেছে। তারা আরো জানান, একসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও বাবুল গত 1 বছর ধরে ফুটপাতে চা বিক্রি করে সৎভাবে জীবনযাপন করতেন। নিহত স্বজনরা জানান, শাহ আলী থানা পুলিশের হয়রানি থেকে রক্ষা পেতে গত বছরের 16 আগস্ট মিরপুর উপপুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছিলেন বাবুল মাতবর, কিন্তু বাবুলের স্বাভাবিক জীবনযাপনের আবেদন থেমে যায় তাদেরই নির্যাতনে। মাদকের ব্যবসা হ্যাঁ বিক্রি করছে, আগে ব্যবসা ছাইরা দিয়ে হয় দোকানদারি নিছে, পুলিশের সহযোগিতাই তো এরা ব্যবসা করছে। গাঞ্জা বেচতে আছে, এগোরে ধরে না, কাস্টমারের ধরে নিয়ে যায়। পারুলির মাল বিক্রি করতো কিন্তু বেচে না বলিয়ে তো এই যে সেই জন্য এই কারণটা লোক খুব ভালো ছিল, কেউ সাথে ঝরগা কাবিস কিছু করতো না। বাবুলের সৎভাবে জীবিকা নির্বাহের আকাঙ্ক্ষার করুণ পরিণতিতে উদ্বিগ্ন সমাজবিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, অন্যান্য অপরাধীরা এমন ঘটনায় স্বাভাবিক জীবনে ফেরত আসতে নিরুৎসাহিত হবে। বাবুলকে বরং এস্টাবলিশ করা উচিত ছিল, তাকে প্রজেক্ট করা উচিত ছিল যে হ্যাঁ এরকম একটা লোক, সে তার ভুল বুঝে চলে এসছে। অথচ আজকে আরেকটা বাবুল তৈরি হবে না, কারণ আরেকটা বাবুল হতে গেলে সে মনে করবে যে আমি হয়তো এরকমের মানে ভায়োলেন্সের শিকার হব। আমাদের জন্য এটা একটা অশনি সংকেত, কারণ রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো ওই সমাজ, ওই ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মোরাল মোটিভেশন তৈরি করতে হবে পুলিশের মধ্যে, পানিশমেন্ট দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভলি, মোরালি, পলিটিক্যালি ফেস করতে হবে। এই সমাজবিজ্ঞানীর মতে মাদক ব্যবসা সহ সব ধরনের অনৈতিক কাজে সম্পৃক্ত হওয়া ঠেকাতে রাষ্ট্রের পাশাপাশি পরিবারেরও সচেতনতা বাড়াতে হবে। আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে চা দোকানদার বাবুলের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে বিকেলে মিরপুর বিভাগের উপকমিশনারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তদন্ত কমিটির। আর এই মুহূর্তে মিরপুরে পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার তোয়া খান তামিম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে সেখানে। তামিম।
রুদ্র, মিরপুরের চা দোকানদার সেই বাবুলের মৃতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপনি জানেন যে আজকে এই তদন্ত কমিটির আসলে প্রতিবেদন যে ফলাফল, সেই তদন্ত কমিটির ফলাফল দেওয়ার কথা রয়েছে। আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে আসলে আজকে বিকেলের মধ্যে অথবা সন্ধ্যা নাগাদ এই ফলাফলটা দেয়া হতে পারে। এমনটি আসলে বলছিলেন যে তদন্ত 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে মিরপুর জোনের পক্ষ থেকে, ডিএমপির মিরপুর জোন। সেই মিরপুর জোনের পক্ষ থেকে 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে এডিসি মিরপুর জোনের যে এডিসি মাসুদ আহমেদ এবং কাজী মাহবুব আলম, এসি মাহবুব আলম রয়েছেন। তো আমি এডিসি মাসুদ আহমেদের সাথে কথা বলেছিলাম। তিনি যেমন বলছিলেন যে আজকে দুপুরের মধ্যে বা অথবা বিকেলের দিকে অথবা সন্ধ্যার আগে হয়তোবা এই তদন্ত প্রতিবেদনটি দেয়া হবে, ফলাফল দেয়া হবে। তখনই আসলে হয়তো আমরা জানতে পারবো যে হ্যাঁ আসলে এই বাবুল মৃতের ঘটনায় আসলে পুলিশের কতটুকু সংশ্লিষ্টতা রয়েছে বা কি অবস্থা, ভেতরের যে ঘটনা, সে ঘটনা, মূল ঘটনা বা মূল যে বিষয়বস্তু সেটি আসলে বেরিয়ে আসবে। আপনি জানেন যে গত বুধবার রাতে বাবুলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গত বুধবার রাত্রে মিরপুরের চা দোকানদার বাবুলের চাঁদা দাবি করে পুলিশ, এবং পুলিশের পক্ষ থেকে আসলে চাঁদা না পেয়ে তারপরে কিন্তু আসলে তার যে কেরোসিনের চুলা তার গায়ে পড়ে যায়, পুলিশ তার গায়ে ফেলে দেয় এবং তারপরে কিন্তু আসলে সে দগ্ধ হয়ে পড়ে। ফলশ্রুতিতে পরের দিন কিন্তু ঢাকা মেডিকেল কলেজে সে মারা যায়। তো আসলে আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি তদন্ত প্রতিবেদনে। বাবুলের পরিবারের আশা যে তারা আসলে সুষ্ঠু বিচার পাবেন এবং এক্ষেত্রে যে সত্য ঘটনা, সেই সত্য ঘটনা আসলে বেরিয়ে আসবে। আপনি জানেন রুদ্র যে পুলিশের বিরুদ্ধে কিন্তু এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। আমরা বিভিন্ন অভিযোগও আসলে শুনে থাকি, চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ। তো এই ছিল মিরপুর জোন যে ডিসি কার্যালয় থেকে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। রুদ্র। দর্শক, মিরপুরের উপকমিশনারের কার্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। আজ বিকেলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে, সে বিষয়গুলি জানাচ্ছিলেন তিনি। গণমাধ্যমে আলোচিত কয়েকটি শিশু হত্যা মামলার রায় দ্রুত ঘোষণা হলেও অন্যগুলোর অগ্রগতি সন্তোষজনক নয়। এতে সামগ্রিকভাবে শিশুদের প্রতি সহিংসতা কমছে না বলে মনে করছেন শিশু অধিকার কর্মীরা। চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে আলাদা টাস্কফোর্স গঠনের পরামর্শ তাদের। আরো জানাচ্ছেন তাফসির বাবু। গত বছর সিলেটে শিশু রাজন ও খুলনায় শিশু রাকিব হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর 2টি মামলার রায় আসে রেকর্ড দ্রুততম সময়ের মধ্যে, যথাক্রমে 17 ও 10 কার্যদিবসে। এরপর আরও কয়েকটি শিশু হত্যার মামলায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হলেও বাকি অন্তত কয়েক হাজার মামলার তদন্ত পড়ে গেছে দীর্ঘসূত্রিতায়। যেমন রাজধানীর খিলক্ষেতে গত বছর কিশোর নাজিম হত্যার ঘটনায় অভিযোগপত্র গঠনেই সময় লেগে গেছে 9 মাস। শিশু অধিকার কর্মীরা বলছেন তদন্ত প্রতিবেদন ও সাক্ষী উপস্থাপনে দুর্বলতায় অনেক মামলার বিচার কাজ ঝুলে যাচ্ছে। তদন্ত প্রতিবেদনটা যদি খুব দ্রুত ওনারা তৈরি করতে পারেন এবং তদন্তকারী কর্মকর্তা যদি খুব ঘন ঘন বদল না হয়, তাহলে মামলা এত দ্রুত হয়তো হবে না, কিন্তু খুব দীর্ঘসূত্রিত হয়তো বা হবে না। এই ধরনের অনেক মামলা বিভিন্ন কোর্টে পেন্ডিং আছে এবং অনেক মামলায় তদন্তর একটা সময় অনুযায়ী তদন্ত করা হচ্ছে না, জাজমেন্টের জন্য অনেকগুলো মামলা আছে। এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাস্কফোর্স গঠনের পরামর্শ তাদের। আইন মন্ত্রণালয় থেকে একটা টাস্কফোর্স যদি করা যায় তাহলে কিন্তু এই কেসগুলোর ব্যাপারে আমরা সহযোগিতা করতে চাই এবং সেগুলোকে নিয়ে এগুলো স্পিডি ট্রায়ালের মাধ্যমে জাজমেন্ট দেওয়া সম্ভব। গত বছর 30 জুলাই এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত চাঞ্চল্যকর মামলাগুলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 3 মাস পর পর বৈঠক করে খতিয়ে দেখবে বলে সিদ্ধান্ত হলেও নিয়মিত আর সে বৈঠক হচ্ছে না। একটা সমস্যা হয় আমাদের মন্ত্রণালয়ে, তো আমাদের ম্যাজিস্ট্রেট সে পাওয়ার নেই যে আমরা অ্যারেস্ট করব, আমরা ধরবো, এটা তো আমরা করতে পারি না। আমাদের অন্যদেরকে আবার বলতে হয়, সেখানে আবার দীর্ঘসূত্রিতার বিষয় চলে আসে। আমরা হয়তো বলার পরে মনিটর করি, কিন্তু কোনটা ছেড়ে কোনটা করব। প্রতিমন্ত্রী বলেন সহিংসতার শিকার শিশুদের সহায়তার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতেও কাজ করছেন তারা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বরিশালে সরকারি শিশু সদনের 2য় শ্রেণীর ছাত্র মশিউরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গত রাত 9:15টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন। এদিকে মশিউরের কক্ষে অবস্থানরত 4 শিক্ষার্থী ও শিশু সদনের দারোয়ানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে শিশু সদনের আবাসিক ভবনের নিজ কক্ষ থেকে দড়ি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শিশু মশিউরের লাশ উদ্ধার করা হয়।
রুমে যারা থাকতো সেই 5 জনকে নিয়ে আসা হয়েছে এবং যে গার্ড প্রথম লাশ নামায় তাকে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ পর যদি কোনো তথ্য বেরিয়ে আসে তাহলে আমরা ওই মতো ব্যবস্থা নেব। বর্তমান তদন্ত চলছে। দেখছেন দুপুরের সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি এখন ইন্টারনেট জ্যাকপট অফারে নিশ্চিত 1.25 জিবি থেকে সর্বোচ্চ 10 জিবি পর্যন্ত 3G ইন্টারনেট। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। নকল ভেজাল আর নিম্নমানের ওষুধে বাজার সয়লাব। বারবার অভিযান চালিয়েও বন্ধ হয়নি এই অপতৎপরতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি ভেজাল ওষুধের কারণে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ওষুধ শিল্প সমিতি বলছে, ভেজাল ওষুধ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছেন তারা। আরও জানাচ্ছেন রাশেদ লিমন। ছোটখাটো ওষুধ থেকে দুরারোগ্য ব্যাধি, সব উপশমেরই প্রধান অবলম্বন ওষুধ। সেই ওষুধ যখন ভেজাল, নকল কিংবা নিম্নমানের হয় তখন শেষ ভরসা কোথায়? অথচ এমন ভেজাল ওষুধেই সয়লাব বাজার, যা চলে আসছে দীর্ঘদিন ধরে। 70-এর দশকে সিবাগাইগি নামে এক কোম্পানির আমাশার ওষুধ খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হয় এই অঞ্চলের প্রায় কয়েক লক্ষ মানুষ। বিষয়টি টের পেয়ে জাপান সরকার সিবাগাইগিকে $12 মিলিয়ন জরিমানা করে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই অর্থ ব্যয় হয় ওই পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে। অথচ এদেশে 1 টাকাও জরিমানা করা হয়নি সিবাগাইগিকে। যদিও এখন অনেকটাই বদলে গেছে দৃশ্যপট। ওষুধ প্রশাসনের তথ্য মতে 2015 সালে মোবাইল কোর্টের অভিযানে 1189টি মামলা দেয়া হয় নকল, ভেজাল আর নিম্নমানের ওষুধ আমদানি, সংরক্ষণ ও উৎপাদনের অভিযোগে। পাশাপাশি 31 জনকে বিভিন্ন মেয়াদে সাজা, 12টি কারখানা, 44টি ফার্মেসি ও 2টি গোডাউন সিলগালা করা হয়। এছাড়া জব্দ করা হয় প্রায় 23 কোটি টাকার ওষুধ। এত কিছুর পরেও নজির রয়েছে একই প্রতিষ্ঠানের একই অপরাধ বারবার করার। যদিও এ ধরনের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতদিন পর্যন্ত আইনের পরিবর্তন না হয় ততদিন পর্যন্ত আপনি স্পেশাল পাওয়ার একটা বিচার করেন। কয়েকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমার ধারণা এই ব্যাপকতাটা কমে যাবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে, বিদেশি থেকে ওষুধ আসে, এগুলো সবকিছুই কিন্তু বাস্তব। এটা সরকারকেও যেমন চেষ্টা করতে হবে, জনগণকেও সেখানে সচেতন করতে হবে। সেখানে ওষুধ প্রশাসনও একটা ভূমিকা রাখতে পারে। তবে অজান্তে এমন ওষুধ সেবন করে যারা ক্ষতিগ্রস্ত তাদের সুরক্ষায় নেই কোনো ব্যবস্থা। তাই বিষয়টির উপর বাড়তি নজর দেওয়ার তাগিদ তাদের। আজকে যারা নাকি নকল, ভেজাল, নিম্নমানের ওষুধ তৈরি করে তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে, এটা মানুষ জানে না। সে কিন্তু সিভিল সিট করে এটা কম্পেনসেশন চেতে পারে, কিন্তু এখন সরকার যেটা কালেক্ট করছে সেটা কিন্তু জরিমানা হিসাবে নিয়েছে ফৌজদারি আদালতে। তবে আশার কথা হচ্ছে ভেজাল ওষুধ নির্ণয়ে শিগগিরই নতুন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। ICDDRBর সাথে কথা বলছি, তারা একটা রিসার্চ করছে। যে কোনো ক্রেতা ওষুধ কেনার পরে একটা কোড নম্বর দিয়ে মোবাইলে ফোন করলে এটা আসল বা নকল এটা বোঝা যাবে। ভেজাল ওষুধ বন্ধে চিকিৎসকদেরও ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে বাংলাদেশের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বাড়ানো ও রাজস্ব ঘাটতি কমানোর পরামর্শ IMF এর। অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ আচরণ, ক্ষমার অযোগ্য মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে 14 দল। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে জোটের বৈঠক শেষে ব্রিফ করেন মুখপাত্র মোহাম্মদ নাসিম। এ সময় তিনি বলেন, পাকিস্তানের দোসর হিসেবে বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করছে। লজ্জাজনকভাবে পাকিস্তানের আজকে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা শুরু করেছে। বাংলাদেশের দূতাবাসের পর আক্রমণ করা হয়েছে, আমাদের কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, অনুরোধ করতে চাই 14 দলের পক্ষ থেকে তারা যেন সার্কভুক্ত যেহেতু আমরা দেশ, উপযুক্ত ফোরামে এই বিষয়টি যেন আলোচনা করার উদ্যোগ গ্রহণ করে। পাকিস্তানিদের বোধোদয় হবে তারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে, না হলে হয়তোবা আজও কারো একদিন হয়তো বাঙালিকে, বাংলাদেশের মানুষকে চিন্তা করতে হবে পাকিস্তানের সাথে আমাদের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক থাকবে কিনা। আমরা কেবল বিজয় মাসকে অতিক্রম করলাম এবং খালেদা জিয়া তার দোষদের ক্ষমা চাওয়া উচিত
নাহলে মনে করবো আমরা যে পাকিস্তান দোষ হিসেবে তারা এখন কাজ করছে, পাকিস্তানকে উৎসাহিত করছে তাদের এই রিয়াকশনের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জোর করে ক্ষমতায় বসে থাকার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এজন্য অপহরণ ও হত্যার মতো ঘটনাও বেড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। সকালে সিলেটের জেলা ও মহানগর বিএনপির সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে পুরোপুরিভাবে জলাঞ্জলি দিয়ে, আমি বলি যে পদাঘাত করে, তা একটা পুরোপুরিভাবে একটা প্রহসনের নির্বাচন দেখিয়ে ক্ষমতায় জোর করে বসে আছে। গণবিচ্ছিন্ন গণবিচ্ছিন্ন বলেই আজকে এত নির্যাতন, এত নিপীড়নের আশ্রয় গ্রহণ করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। এই জন্য অবলীলায় মানুষ খুন করতে হয়, এই জন্য অবলীলায় গুম করে দেয়, এই জন্য পায়ে গুলি ঠেকিয়ে থানায় নিয়ে গিয়ে গুলি করে। এক ভয়াবহ অবস্থার শিকার হয়েছে আমরা। অবসরের পর হাতে থাকা রায় ও আদেশ গ্রহণ করতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে চিঠি পাঠিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। সকালে প্রধান বিচারপতির কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই চিঠি আমলে নিয়ে হাতে লেখা রায় ও আদেশ গ্রহণ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন প্রধান বিচারপতি। তার এই অবস্থান, যেটা সারা দেশ পার্লামেন্ট সহ সমস্ত বিজ্ঞ আইনজীবীরা বলেছে যে না, তার এই মতামত অবৈধ। আমি মাননীয় প্রধান বিচারপতিকে চিঠি লিখেছি। যেহেতু আমার লেখাগুলো সব শেষ হয়ে গেছে, আদেশ এবং রায় সবই শেষ হয়ে গেছে, আমি আশা করছি এই চিঠি পাওয়ার পরে উনি মাননীয় বিচারপতি আব্দুল ওহাব মিয়া সাহেবকে বলবেন যে আমার রায়গুলো যেন গ্রহণ করেন। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। গণতন্ত্রের চর্চা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে সচিবালয়ে সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করলেও পরবর্তী নির্বাচনে মেম্বারদেরও দলীয় প্রতীকে নির্বাচনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। ডেমোক্রেসিটারে একেবারে গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে পারতেছি, জনগণের দলীয় রাজনীতি তার থেকে একেবারে ডাইরেক্ট সম্পৃক্ততা করতেছি। মেম্বারদের আমরা দলীয় রাজনীতি থেকে বাইরে রাখছি, চেয়ারম্যানদের এখন বানাচ্ছি। এই যে অভিজ্ঞতা হবে, ভুলভ্রান্তি হবে, অনেক গোলমাল হবে, অনেক এই অভিজ্ঞতা অর্জন করে তারপরে আমরা গ্র্যাজুয়ালি মেম্বারশিপে যাব। আগামী 2 বছরের মধ্যে 3 লাখের বেশি কর্মী নেয়ার আশ্বাস দিয়েছে কাতার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম। দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 2022 সালে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ আয়োজনে জনশক্তি নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। বৈঠকে আগামী 2 বছরে 3 লক্ষাধিক কর্মী প্রেরণের বিষয়ে আশ্বাস প্রদান করা হয়েছে। এর লক্ষ্যে আগামী মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত প্রকাশ করা হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা আমি জানিয়ে দিয়েছি, তিনি ওটা গ্রহণ করেছেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। তিনি যে কোনো সময় আসবেন বলে আমাকে জানিয়েছেন। বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে 270টি নতুন বগি এবং 70টি ইঞ্জিন। আগামী মার্চে দেশে আসতে শুরু করবে ইন্দোনেশিয়া এবং ভারত থেকে আমদানি করা এসব ইঞ্জিন ও বগি। এতে যাত্রী পরিবহন বাড়বে আর কমবে লোকসান, আশা রেল কর্তৃপক্ষের। পাশাপাশি বদলে যাচ্ছে ট্রেনের চিরাচরিত রঙও। বাংলাদেশের পতাকার রং লাল সবুজে রাঙানো হবে সব বগি। আরো জানাচ্ছেন কমল দে। স্বাভাবিক নিয়মে একটি ইঞ্জিনের অন্তত 22টি যাত্রীবাহী বগি বা কোচ টেনে নেওয়ার সক্ষমতা থাকলেও বগি সংকট সহ নানা সমস্যার কারণে বাংলাদেশে তা সম্ভব হয় না। মূলত কোচের স্বল্পতা থাকায় মাত্র 7 থেকে 15টি বগি নিয়ে যাতায়াত করে অধিকাংশ যাত্রীবাহী ট্রেন। এতে একদিকে টিকিট সংকট সৃষ্টি হয়, অন্যদিকে সমান জ্বালানি খরচ করে কম বগি নেওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। একটা ইঞ্জিন যেহেতু আমাদের 20 থেকে 22টা বগি টানতে পারতেছে, সেখানে আমরা 10টা থেকে 12টা করে কোচ দিয়ে চালানো, এটা
ক্ষতির ব্যাপার। রেলওয়ের 51 বছরের ইতিহাসে বগি এবং ইঞ্জিন কেনার ক্ষেত্রে বড় ধরনের কোনো বিনিয়োগ হয়নি। যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেলপথ মন্ত্রণালয় পৃথক হওয়ার পর নতুন করে বিনিয়োগ শুরু হয়। এর অংশ হিসেবে মার্চে ইন্দোনেশিয়া থেকে 150টি এবং ভারত থেকে 120টি বগি দেশে আসার কথা রয়েছে। কোচগুলো আসলে পরে আমাদের যে বর্তমানে যে ট্রেনগুলো পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে চলছে তার কিছু কিছু যেটা অতীব পুরানো হয়ে গেছে সেগুলো হয়তো মেরামতে চলে যাবে। শুধু বগি নয়, সে সাথে আনা হচ্ছে 70টি ইঞ্জিন। একই সাথে বদলে দেওয়া হবে ট্রেনগুলোর চিরাচরিত রঙও। যেরকম বাংলাদেশ বিমানের একটি রং আছে, আমরা রেলেরও একটা রঙের মধ্যে আমরা লাল সবুজ বাংলাদেশের পতাকার সাথে মিল রেখে মেল ট্রেন এবং আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো এক একটা পার্থক্য থাকবে। পূর্ব এবং পশ্চিম জোনে বিভক্ত বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর অন্তত 4 কোটি যাত্রী পরিবহন করে। এর মধ্যে পূর্বাঞ্চল যাত্রী সংখ্যা 2.5 কোটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মেট্রো রেল চালু হলে শব্দ দূষণের কোনো সুযোগ নেই জানিয়ে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আলোচনায় থাকতে এক শ্রেণীর মানুষ এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। ওবায়দুল কাদের দাবি করেন, মেট্রো রেল চালু হলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন যে শব্দ দূষণ আছে তাও কমে যাবে। ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জাতীয় কনভেনশন উপলক্ষে এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। রাজনীতিতে কিছু লোক, কিছু দল আছে, তাদের তো আলোচনায় থাকতে হবে। অনেকে আন্দোলন করে আলোচনায় থাকতে চায়, নন ইস্যুকে ইস্যু বানিয়ে। ঢাকা ইউনিভার্সিটি এলাকা দিয়ে এত গাড়ি যায় রোজ রোজ, দিন রাত 24 ঘন্টা, এই গাড়ির অবস্থা তো তখন থাকবে না, বরং শব্দ আরো কমে যাবে। শব্দ দূষণ, মেট্রো রেল চালুর ফলে কোনো শব্দ দূষণ থাকবে না, যেটা চলমান রয়েছে এখন। দুপুরের সময় আরো থাকছে। আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নিন্দা। এবং এসএ গেমসে নারীদের 58 কেজি ভারোত্তোলনে ফুলপতি চাকমার রৌপ্য পদক লাভ। র্যাবের পক্ষ থেকে প্রস্তুত কারাবন্দীদের ইনমেট ডাটাবেজ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই তথ্য ভান্ডারের উদ্বোধন করেন মন্ত্রী। এই তথ্য ভান্ডারে দেশের 68টি জেলে বিভিন্ন অপরাধে বন্দী ব্যক্তিদের 10 আঙুলের ছাপ, চোখের মনের ছবি সহ প্রতিবন্ধীর 200 ধরনের তথ্য থাকবে। এর ফলে কোনো বন্দী কখন কোন অপরাধে বন্দী হয়েছিল তা মুহূর্তের মধ্যেই জানা যাবে। এই সার্ভারের সঙ্গে জাতীয় পরিচয়পত্র প্রকল্প, পাসপোর্ট অফিস সহ সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যুক্ত থাকবে। এই ডাটাবেজের ফলে কোনো অপরাধী ভুল নাম পরিচয় দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে পারবে না বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকে শিক্ষকদের দিয়ে সিলেট বিভাগের 73টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। এই স্কুলগুলোতে 2013 শিক্ষাবর্ষ থেকে নতুন 3টি শ্রেণী চালু হলেও নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় শিক্ষক। প্রশিক্ষণ না থাকায় প্রাথমিক স্তরের শিক্ষকরা মাধ্যমিক স্তরে পাঠদানে হিমশিম খাচ্ছেন। এতে শিক্ষার মান ব্যাহত হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 4876টি। এই বিদ্যালয়গুলোর 1467টি প্রধান শিক্ষক এবং 2321টি সহকারী শিক্ষকের পদ শূন্য রেখেই 2013 সাল থেকে 51টি প্রাথমিক বিদ্যালয়ে খোলা হয় 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর পাঠদান কার্যক্রম। বর্তমানে 73টি বিদ্যালয়ে এই পাইলট প্রকল্প সম্প্রসারণ করা হয়েছে। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া মাধ্যমিক স্তরের 3টি শ্রেণীকে প্রাথমিক স্তরের সাথে সংযুক্ত করায় সমস্যায় পড়েছেন শিক্ষকরা। সৃজনশীল পদ্ধতি এইভাবে আমাদের কোনো দেয় নাই, প্রশিক্ষণ দেয় নাই, তাছাড়া ওইটার জন্য আলাদা কোনো বেনিফিটও দিচ্ছে না। শ্রেণীকক্ষের সংকটের পাশাপাশি শিক্ষক স্বল্পতা সহ নানা সমস্যার মধ্য দিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিদ্যালয়গুলো। আমরা যদি সুষ্ঠু শিক্ষাদান করতে চাই তাহলে আমার অতিরিক্ত শিক্ষা ক্লাস দরকার বা আলাদা সেকশন দরকার, যেটা আমার নাই। প্রাথমিক স্তরের শিক্ষকদের দিয়ে মাধ্যমিক স্তরের পাঠদানে শিক্ষার মান ব্যাহত হবে বলে মনে করছেন এই শিক্ষাবিদ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এর সাথে মোটেই পরিচিত নন এবং তাদের যে শিক্ষার মান সেটা অবশ্যই
অনেকাংশেই আমাদের জন্য এটা বিরূপ প্রভাব ফেলবে। বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগের শীর্ষ কর্মকর্তাও মনে করেন পূর্ব প্রস্তুতি ছাড়া শ্রেণী কার্যক্রম চালু করায় সুবিধা বঞ্চিত হচ্ছেন অনেক শিক্ষার্থী। এই বাচ্চারা অন্য কোনো হাই স্কুলে থাকলে, অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন থাকলে তারা কিন্তু উপবৃত্তিটা পেত। সিলেট বিভাগের সুনামগঞ্জে 23টি, মৌলভীবাজারে 21টি, হবিগঞ্জে 14টি এবং সিলেটের 25টি প্রাথমিক বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেট সদর উপজেলার খাসদবের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি জানতে চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। রুদ্র, আমি যে প্রাথমিক বিদ্যালয়ে দাঁড়িয়ে আছি, এই ধরনের সিলেট বিভাগের মধ্যে 73টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষানীতির আলোকে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে। এখানে অতিরিক্ত 3টি ক্লাস উন্নীত করার ফলে এখানে 1500 শিক্ষার্থীর জন্য যে অবকাঠামো এবং শিক্ষক রয়েছে, সেই 1500 শিক্ষার্থী এবং অবকাঠামোর উপরে আরও 380 জন শিক্ষার্থী 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করছে। যার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে এই রুদ্র, আমি আপনাকে দেখাচ্ছি একটি ক্লাস, এটা 8ম শ্রেণীর একটা ক্লাস। এই প্রাথমিক বিদ্যালয়ে বারান্দায় ক্লাসে শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করছে, পাঠদানে অংশগ্রহণ করছে। এতে করে এই যে ভিতরে যে শিক্ষক ক্লাস নিচ্ছেন, সেই শিক্ষকের সাথে এই শিক্ষার্থীদের যে সমন্বয়, এই সমন্বয়টা হচ্ছে না বলে শিক্ষার্থী এবং এই বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করেছে। যার হচ্ছে কি, এই শিক্ষার্থীরা ভিতরে কোনো ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে না, ভিতরে যে শিক্ষক পড়াচ্ছেন গাদাগাদি করে, এই শিক্ষকের কোনো পাঠ দান তারা শুনতে পাচ্ছে না। এতে করে শিক্ষার মান অনেকটা ব্যাহত হচ্ছে এবং এই বিদ্যালয়ের ভিতরেই একটি টিন শেড, ভাঙ্গা একটি টিন শেড গড়ে তোলা হয়েছে। 6ষ্ঠ শ্রেণীর ক্লাস নেওয়া হচ্ছে, এখানে গাদাগাদি করে করা হচ্ছে এবং এই ধরনের অনেক সমস্যা রয়েছে প্রায় প্রতিটি বিদ্যালয়ে। আমরা দেখেছি যে বিদ্যালয়গুলো এখানে আছে, তার মধ্যে এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমি অনেক বিদ্যালয় দেখেছি। এখানে একজন অভিভাবক রয়েছে, এই 8ম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে। অভিভাবকের কাছে জানতে চাইছি আপনার শিক্ষার্থীর কি ধরনের সমস্যাগুলো হচ্ছে। এই স্কুলটি আসলে সরকারিভাবে, কিন্তু এখানে প্রাথমিকভাবে এই অবকাঠামো গড়া, কিন্তু হঠাৎ করে সরকার বিগত 2 বছর যাবৎ জুনিয়র লেভেল আনায় সেই অনুপাতে সেই অবকাঠামো শিক্ষক নাই। শিক্ষক না থাকার কারণে শ্রেণী শিক্ষকের শিক্ষার্থীরাও সেই সৃজনশীলতার ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না এবং শিক্ষক শিক্ষিকাও সেই ধারাবাহিকতায় এই স্কুলে শিক্ষাদান করতে পারতেছে না। আচ্ছা, এই শুনছিলেন রুদ্র, আমি একটু কথা বলবো যে প্রাথমিক শিক্ষা শিক্ষিত একজন শিক্ষকের সাথে, এবং তিনি এখানে শিক্ষাদান করছে মাধ্যমিক স্তরে, এবং তার সমস্যাগুলো একটু আপনি যদি আমরা শুনি। এখানে প্রথমেই আমাদের সমস্যা হচ্ছে শিক্ষার্থী বেশি এবং সেই অনুযায়ী আমাদের অবকাঠামোগত ব্যবস্থা নেই, এবং আমাদের 6-7-8 চালুর পর থেকে তাদের যে সৃজনশীল যে প্রস্তুত আছে, এই অনুযায়ী আমাদের শিক্ষকদের কোনো প্রশিক্ষণ নেই এবং আমাদের শিক্ষক স্বল্পতা। কারণ 6-7-8 চালুর পর থেকে আমাদের সেই অনুযায়ী কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই, কারণ আমরা প্রাথমিকের জন্য নিয়োগ পেয়েছি। রুদ্র, আপনি শুনছিলেন যে একজন শিক্ষক, একজন অভিভাবকের কাছে আমি শুনছিলাম, শুধু এই বিদ্যালয় নয়, এই সিলেট বিভাগে যে 73টি বিদ্যালয় রয়েছে, সিলেট সদরে যে বিদ্যালয়গুলো রয়েছে, সব বিদ্যালয়গুলোকে একই সমস্যা রয়েছে। সরকার শিক্ষানীতির আলোকে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে উন্নীত করা হচ্ছে, কিন্তু কোনো পূর্ব প্রস্তুতি এবং অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ছাড়া এগুলো চলছে। এই হচ্ছে গিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে 8ম শ্রেণীতে উন্নীত করার কারণেই যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। রুদ্র, এই ছিল সিলেটের প্রাথমিক শিক্ষা থেকে 8ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়গুলো উন্নীত করার সমস্যা। দর্শক, সিলেট সদর উপজেলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। চলতি অর্থবছর বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 6.3 থেকে 7% পর্যন্ত। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন পূর্বাভাস। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বাড়ানো ও রাজস্ব ঘাটতি মেটানোর পরামর্শ সংস্থাটির। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব অর্থনীতির ধীর গতির মধ্যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে হলে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো জরুরি। আরো জানাচ্ছেন সানবির রূপম। সম্প্রতি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির বিশ্লেষণ করে একটি রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এতে বলা হয়েছে, চলতি বছরের প্রবৃদ্ধি হতে পারে 6.3 থেকে 7% পর্যন্ত। সরকারের নীতিতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীল অবস্থার কথা বলা হয়েছে প্রতিবেদনে। তবে বেসরকারি বিনিয়োগের ঘাটতি সহ রাজস্ব আদায়ের দিকে নজর দেওয়ার তাগিদ IMF এর। ব্যবসায়ীরা বলছেন, কয়েক বছরের প্রতিকূল রাজনৈতিক অবস্থার বিনিয়োগ খরা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগছে। তবে এ সমস্যা সমাধানে সামষ্টিক অর্থনীতির সুবিধা কাজে লাগানোর পরামর্শ
অর্থনীতিবিদদের। আজকে যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আর ৬-৭ মাস পরে আমরা আরো অনেক বেশি লোকাল ইনভেস্টমেন্ট দেখতে পারবো। স্থিতিশীলতার সুবিধাটি যে নেয়া, সেই নেয়ার কাজটি আসলে সরকার পুরোপুরি হয়তো পারছেন না। জিডিপির অনুপাতে বেসরকারি খাতের বিনিয়োগে এক ধরনের স্থিতাবস্থা বা স্থিতাবস্থার মধ্যে রয়েছে। সেই জায়গাটি যেটি ইঙ্গিত করে যে প্রচুর সরকারি বিনিয়োগ হিসেবে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু সেটি পূর্ণাঙ্গভাবে প্রজেক্ট বাস্তবায়ন পর্যন্ত যেতে পারছে না, বরঞ্চ প্রজেক্টের দীর্ঘায়ন হচ্ছে, সুবিধা পাবার সময়কালটাও দীর্ঘায়িত হচ্ছে। আইএমএফ বলছে সরকারি বেতন বৃদ্ধি সহ নতুন ভ্যাট কাঠামোর কারণে চলতি অর্থ বছরে বাড়তে পারে মূল্যস্ফীতি। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমালে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। ব্যাংকের নন পারফরমেন্স লোনের ব্যাপারটা, মানে ওরা বলছে আরো কেয়ারফুলি আমাদেরকে গ্রহণ দিতে হবে। 100% কারেক্ট। নন পারফরমেন্স লোনটা আমাদের একটা চিন্তা ভাবনার সময় এসে গেছে। বৈশ্বিক মূল্য পরিস্থিতি এখন যে স্রোতাবস্থা রয়েছে এবং অভ্যন্তরীণ মূল্য এবং উৎপাদন পরিস্থিতির যে পর্যায়ে, তা থেকে খুব বড় রকমের যে উল্লম্ফন মূল্যস্ফীতি হবে সেটি হয়তো নাও হতে পারে। বাজেট প্রণয়নে ও বাস্তবায়নে আরো মনোযোগী এবং সরকারি প্রকল্পগুলো বাস্তবায়নে সঠিক পরিকল্পনার পরামর্শ দেওয়া হয় আইএমএফ এর প্রতিবেদনে। আর্থিক সামর্থ্য। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নতুন আয়কর আইনে কর আদায়কারীদের আচরণ কেমন হবে সেই বিষয়ে নির্দেশনা থাকা উচিত বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনের ভাষা যেন সাধারণ মানুষের জন্য বোধগম্য হয় সে বিষয়ে খেয়াল রাখা দরকার বলে মনে করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত করদাতা ও ব্যবসা বান্ধব আয়কর আইন প্রণয়ন বিষয়ক সভায় এসব কথা বলেন তিনি। আমাদেরকে এমনভাবে আইন করা উচিত যেখানে এই আপনার গ্রামের যে ব্যবসায়ী সে যেন অন্তত পক্ষে বুঝে পড়ে বলতে পারে যে আচ্ছা মিনিমাম আমি ট্যাক্সটা আমার দেওয়ার জন্য যা জ্ঞান আমার আছে। শুধু করদাতা বান্ধব এবং ব্যবসা বান্ধব হতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা পরিবর্তন প্রয়োজন। যারা কর আদায় করব তাদের অ্যাটিটিউডও কিন্তু একটু পরিবর্তনের প্রয়োজন। সেই পরিবর্তনটাও কিন্তু আইনে একটু অন্তত পক্ষে আপনার গাইডলাইনটা দিয়ে দিতে হবে। বিজিএমই এর সহযোগিতায় ছিন্নমূল শিশুদের শিক্ষায় প্রতিষ্ঠিত কুসুমকলি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে ঢাকা লেডিস ক্লাব। গতকাল রাজধানীর স্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে বিদ্যালয়টির 85 জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিজিএমই এর সভাপতি সিদ্দিকুর রহমান বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে 10 লাখ টাকার চেক প্রদান করেন। ঢাকা লেডিস ক্লাবের পরিচালনায় কুসুমকলি স্কুল রাজধানীর ছিন্নমূল শিশুদের নিয়ে 9টি শাখায় অবৈতনিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের শিক্ষা উপকরণ, পোশাক সহ বিভিন্ন শিক্ষা উপকরণ 1985 সাল থেকে সরবরাহ করে আসছে লেডিস ক্লাবের সদস্যরা। রংপুর বিভাগের 8টি জেলায় গ্যাস সরবরাহ সহ বিভিন্ন দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে রংপুর বিভাগ সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের দাবি করেন, গ্যাসের অভাবে এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠছে না, ফলে সম্ভাবনা থাকার পরও পিছিয়ে পড়ছেন তারা। দেশের অর্থনীতিতেও এর ক্ষতিকর প্রভাব পড়ছে। মানববন্ধনে রংপুর বিভাগ সমিতির সদস্য ও ঢাকায় অবস্থানরত রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বন্ধুগণ আমার, আশা করি বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠবে। রংপুর বিভাগবাসীর, কর্মসংস্থান বিভাগবাসীর বহু সন্তানদের, বেকার সন্তানদের কর্মসংস্থান হবে। এর মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব হবে। সব ধরনের আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। সমালোচকরা দাবি করেছে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে পিয়ংইয়ং। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের খুব কাছে উত্তর পশ্চিমাঞ্চলীয় ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এই ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘকে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে। এদিকে পিয়ংইয়ং বরাবরের মতো দাবি করে আসছে, পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীনের দাবি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অর্জনের লক্ষ্যেই এই পরীক্ষা চালানো হচ্ছে। 30 ঘন্টা পর তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া 17 তলা ভবনটির ধ্বংসস্তূপ থেকে 7 বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 350 জনকে জীবিত উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। ধসে যাওয়া ভবনটি নির্মাণজনিত কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভোররাতে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে 7 বছরের এক বালককে জীবিত বের করে আনে উদ্ধারকারীরা। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে শতাধিক মানুষ। 9 তলাতে একজন জীবিত ব্যক্তির সন্ধান পেয়েছি। ধ্বংসস্তূপের ভেতর আটকে আছেন তিনি। তাকে উদ্ধারে এরই মধ্যে কাছের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। দুই পাশ থেকে গর্ত খুঁড়ে সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছি আমরা। জীবিতদের উদ্ধারে দমকল বাহিনী ও সেনা সদস্যদের সঙ্গে হাত লাগিয়েছে স্থানীয়রা। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 350 জনকে। শনিবার রাতে একটি শিশুকেও উদ্ধার করা হয়। ভবনের ধ্বংসস্তূপের ভেতরেই 4টি অনুসন্ধান দল কাজ করছে। দলের সদস্যরা ইট পাথরের মতো শক্ত বস্তু ভাঙার সরঞ্জামাদি ছাড়াও প্রাণের স্পন্দন শনাক্তকারী যন্ত্র ব্যবহার করছেন। শনিবার 6.4 মাত্রার ভূমিকম্পে 96টি অ্যাপার্টমেন্টের এত উঁচু ভবনের ধসে পড়া ঘটনাকে যেন বিশ্বাসই করতে পারছেন না স্থানীয়রা। ভূমিকম্প যখন শুরু হয় তখন ভোররাত। হঠাৎ পায়ের তলায় মাটি কাঁপতে থাকে। দ্রুত বাইরে বেরিয়ে আসার পর দেখি গোল্ডেন ড্রাগন দুলছে। কল্পনাও করতে পারিনি এমন মস্ত বড় বিল্ডিং ধসে পড়বে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মা ইং-জিউ। আর ধসে যাওয়া ভবনটির নির্মাণজনিত কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভারোত্তোলনের আগের দিন দুটি ব্রোঞ্জ জিতলেও এবার মিটল রূপা জয়ের আক্ষেপ। 58 কেজি ওজন শ্রেণীতে নারী বিভাগে রৌপ্য জিতেছেন বাংলাদেশের ফুলপতি চাকমা। ভারতের গৌহাটিতে ভোজেশ্বরী পুনাখানি ইনডোর স্টেডিয়াম থেকে দুপুরে চলে ভারোত্তোলন প্রতিযোগিতা। এতে 58 কেজি ওজন শ্রেণীতে ফাইনাল পর্যন্ত টিকে থাকেন 5 জন প্রতিযোগী। এই 5 জন থেকে 58 কেজি ওজন শ্রেণীতে রৌপ্য জিতে নেন বাংলাদেশের ফুলপতি চাকমা। তিনি 144 কেজি ভারোত্তোলন করে পদক জেতেন। এছাড়া একই ইভেন্টে ভারতের সরস্বতী রাউত 180 কেজি ভারোত্তোলন করে স্বর্ণ জেতেন। আর 142 কেজি ভারোত্তোলন করে ব্রোঞ্জ জেতেন শ্রীলঙ্কার মহিদিন। এদিকে রৌপ্য জয়ের পর ফুলপতি জানান নিজের অনুভূতির কথা। আমি তো আশাবাদী ছিলাম, মানে কোচরা প্রথমে মনে আমার জন্য হবে না, তা আমি জিত করছি, আমার জন্য অবশ্যই হবে, প্রস্তুত মানে ছিলাম আর কি। তারপর হয়ে গেলাম সিলভার। ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ান গেমসের 12তম আসরের বিভিন্ন ইভেন্টের খেলা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সজল মিত্র ইজাদ। এসএ গেমসের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। ইশাদ, আসলে আপনি যেমনটা বলছিলেন, ভারতের গৌহাটিতে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে 12তম দক্ষিণ এশিয়ান গেমসের এবারের আসরটি। তো যাই হোক, এই মুহূর্তে আপনার কাছে আমি কিছু তথ্য দিতে চাচ্ছি। আজ সকাল থেকেই বাংলাদেশের জন্য আসলে দিনটি বেশ ভালোই কেটেছে, অর্থাৎ তৃতীয় দিনে এসে এখন পর্যন্ত দুটো রৌপ্যের দেখা পেয়েছে বাংলাদেশের অ্যাথলিটরা, এবং সেই অ্যাথলিটদের রৌপ্য পাওয়া যে ইভেন্টগুলো ছিল সেটি হচ্ছে আর্চারি, যেটিতে কিনা দলগত বিভাগে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছে। পাশাপাশি ভারোত্তোলন থেকেও একটি রৌপ্য পেয়েছে, এবং সেই রৌপ্যটা এসেছে ফুলপতি চাকমার হাত ধরে বাংলাদেশ দলের, এবং তিনি মহিলাদের বিভাগে 58 কেজি ওজন শ্রেণীতে 144 কেজি ভারোত্তোলন করে বাংলাদেশের হয়ে আসলে রৌপ্যটা পেয়েছিলেন। এই বিভাগে স্বর্ণ গেছে ভারতের সরস্বতী রাউতের গলায়। তিনি 180 কেজি ওজন ভারোত্তোলন করে আসলে স্বর্ণপদক জিতেছিলেন। পরবর্তীতে বাংলাদেশের শিমুল কান্তি 58 কেজি পুরুষ
ইভেন্টে অংশ নিয়েছিলেন ভারোত্তোলনেই, কিন্তু তিনি আসলে খুব একটা ভালো ফলাফল করতে পারেননি, তার ভাগ্যে কোনো পদক জোটেনি, তাই বাংলাদেশ এখন পর্যন্ত কোনো পদকের দেখা পায়নি। এবং সবচেয়ে আকাঙ্ক্ষিত বা সবচেয়ে প্রত্যাশিত যে ইভেন্টটি রয়েছে ভারোত্তোলনে, সেটিতে এখন এই মুহূর্তে 63 কেজি ওজন শ্রেণীতে নারীদের বিভাগে সেখানে বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুপুর 2টায় অবশ্য সেই ইভেন্টটা শুরু হওয়ার কথা থাকলেও একটু আগেই আমরা দেখেছি খেলোয়াড়দের আসলে পরিচয় করিয়ে দিতে, তার মানে কিছুক্ষণের মধ্যেই সেই ইভেন্টটি শুরু হতে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ওখানে ঘড়িতে যে কাউন্টডাউন চলছে, 2 মিনিট 50 সেকেন্ড বাকি আছে এই মুহূর্তে আসলে এবার সেই আসরটি মানে সেই ইভেন্টটি শুরু হতে। তো মাবিয়া আক্তার সীমান্তর পারফরমেন্সের উপর নির্ভর করছে আসলে বাংলাদেশের এই ভারোত্তোলন থেকে আরও একটি পদক আসবে কিনা। তবে এখানে কর্মকর্তারা কিংবা খেলোয়াড় যারাই আছেন তারা কিন্তু ভারোত্তোলনে এই ইভেন্টটিতে এখন পর্যন্ত স্বর্ণ প্রত্যাশা করছেন এবং অনেক মানে তাদের অনেক প্রত্যাশা বেশি এই ইভেন্টটিতে। তো দেখা যাক আসলে কি হয়। তো এরপরে সাঁতার রয়েছে, সাঁতারেও বেশ কয়েকটি পদক আসবে। আজকে বিকেল 4টায় সাঁতার শুরু হওয়ার কথা রয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয় হকি দল তাদের আসর শুরু করবে এবারের এসএ গেমসে। রাত 8টায় অনুষ্ঠিত হবে সেই প্রথম ম্যাচটি এবং সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ কিন্তু ভারত। আর ওদিকে আর্চারির কথা তো আপনাকে বললামই, পাশাপাশি আজকে আরও যে বেশ কয়েকটি ইভেন্ট ছিল বাংলাদেশের অংশগ্রহণে, সেই কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তবে এখন পর্যন্ত 2টি পদকই বাংলাদেশ নিশ্চিত করতে পেরেছে, আর কোনো জায়গা থেকে এখন পর্যন্ত কোনো সুখবর পাওয়া যায়নি। তবে আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই, গতকালের যে ইভেন্টগুলো ছিল সেই গতকালের ইভেন্টগুলোতে কিন্তু বাংলাদেশ সাঁতার থেকেই 4টি ব্রোঞ্জ পদক লাভ করেছিল এবং সেই ভারোত্তোলন থেকেই 3টি পদক তারা নিশ্চিত করেছিল এবং সবচেয়ে বড় যে রৌপ্য পদকটা বাংলাদেশের জন্য, সেই রৌপ্য পদকটা কিন্তু এসেছিল বাংলাদেশের কুস্তি থেকে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের পদকের সংখ্যা 11টি এবং সেখানে রৌপ্য পদকের সংখ্যা 3টি। তো এই ছিল আমার কাছে ভারতের আসামের গৌহাটি থেকে সর্বশেষ খবরাখবর। ঈশান। দর্শক, ভারতের গৌহাটি থেকে এসএ গেমসের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। দুপুরের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মাদক ব্যবসা ছেড়ে দেয় মিরপুরে পুলিশের হামলায় নিহত হন চা দোকানদার বাবুল, অভিযোগ স্থানীয়দের। পুলিশের তদন্ত প্রতিবেদন জমা আজ। গণমাধ্যমে আলোচিত কয়েকটি ছাড়া অধিকাংশ শিশু হত্যা মামলারই নেই কোনো অগ্রগতি, বাড়ছে এই ধরনের ঘটনা, নিয়ন্ত্রণে আলাদা টাস্ক ফোর্স গঠনের তাগিদ। ভেজাল ও নিম্নমানের ওষুধে বাজার সয়লাভ, বারবার অভিযানের পরও চলছে এই অপতৎপরতা, প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ। জনশক্তি রফতানিতে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কাতার। 2 বছরের মধ্যে 3 লাখের বেশি শ্রমিক নেওয়ার আশ্বাস জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এবং অবকাঠামো উন্নয়ন ছাড়াই সিলেটে 73টি নিম্ন মাধ্যমিক স্কুলে পাঠদান চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়ে, শিক্ষার মান ব্যাহত হওয়ার আশঙ্কা। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।